আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। হোয়াট দ্য ননসেন্স! আমার বউকে নিয়ে টানাটানি করা হচ্ছে কেন? ধ্রুবের উত্তর দেওয়ার আগেই ভিড়ের মাঝখান থেকে জৈনিক এক আন্টি জোর গলায় বলে ওঠে, যাও যাও খেয়া, এক্ষুনি তো সময়। বিয়ের আগেই ঘোরাঘুরি করে নাও, বিয়ে হলে আর পারবে না। জহির ভাই, মেজো মেয়ের তো বিয়ে হলো, এবার ছোট মেয়ের ব্যবস্থা করুন। উপস্থিত কিছু অতিথি তার সঙ্গে সাই মেলায় তালে তালে, কারণ আশেপাশের অনেকেই জানে না খেয়ার বিয়ের কথা। মাহাদীপ হতভম্ব চোখে তাকায় খেয়ার দিকে। খেয়া তার মেজো সাহেবের দিকে অশ্রুভেজা চোখ মুছে অগ্নিদৃষ্টি বর্ষণ করে। সন্ধ্যায় ফোনে বলা কথাটা কার্যকর করতে নিজেকে সে অবিবাহিত হিসেবে তুলে ধরে। আমি যাব কেয়ার সঙ্গে, বিয়ের আগে একটু ঘোরাঘুরি না করলে কখন আর করব? মাহাদীপের অসহায় দৃষ্টি সরে না তার অভিমানী অর্ধাঙ্গিনী হতে। তার চাহনি দ্বারা সে নিজেকে নির্দোষ প্রমাণ করলেও অর্ধাঙ্গিনীর মন তাতে গলে না সহজে। ছি মাহাদীপ, ছি, এই দিনও তোকে দেখতে হলো? তোর সামনে তোর বউয়ের বিয়ের কথা উঠছে, সে নিজেকে অবিবাহিত দাবি করে। আরশাদের বলা কথায় মাহাদীপ কোনো প্রত্যুত্তর করে না, ঠোঁট গোল করে ছাড়ে হতাশার নিঃশ্বাস। অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, খেয়া যাবে কেয়ার সঙ্গে। কেয়ার মুখে এখন আধার কাটিয়ে এসেছে প্রস্ফুটিত হাসি। খেয়ার হাত মুঠো পাকিয়ে নিজের কোলের মাঝে রেখে বসেছে সে গাড়িতে। খেয়ার মন দোটানায় তুলছে। মেজর সাহেবের কপালে ক্ষতটাকে দেখে মন গলছে তার পিছু সারে, কিন্তু তার বহিঃপ্রকাশ সে ঘটে না। পুরোটা বিয়ের লগ্নে এই লোকটাকে সে এক মুহূর্ত কাছে পায়নি। একাকিনী হয়েছিল সে, একটা কাপল ছবি পর্যন্ত তুলতে পায়নি। এত সেজেগুজে কি লাভ হলো তাহলে? বিয়ের আসরের সমাপ্তি ঘটে রাত 11টার কাছাকাছি গিয়ে। আনন্দ উচ্ছ্বাস মাখা ভবনটাতে নেমে আসে নিস্তব্ধতা। মাহাদীপ তার জিপের সামনে ভেঙে যাওয়া কাছের অংশটাতে পর্যবেক্ষণ করে, ব্লেজার খুলে রাখে পিছনে ছিটে, হাতা ফোল্ড করে শার্টের টপ বাটন খুলে ছিটেকা এলিয়ে দেয় চোখ বন্ধ করে। কিন্তু তার স্বল্প সময়ের এই ন্যাপভঙ্গ হয় মেসেজের টুং করার শব্দে। রাগিনী তাকে ছেড়ে চলে গিয়েছে রাগের সম্ভার নিয়ে। চোখ খুলে সে শান্ত দৃষ্টিতে তাকে মেসেজের দিকে। 4টা মেসেজ এসেছে পরপর তার ফোনে। আপনার সঙ্গে আমার আর কোনো কথা নেই, খবরদার আমার খোঁজ নিতে আসবেন না। আপনার সিলেট থেকে আসার কি প্রয়োজন ছিল? সব সময় যুদ্ধ কি কাঁধে নিয়ে ঘোরেন? যেখানে যান পিস্তল গোলাগুলি লেগেই থাকে। শুনুন, নিদানকে ভালোই ভালোই ব্যাগ নিয়ে আসবেন, আর কপালে যেখানে কেটেছে সেখানে ভালো ব্যান্ডেজ লাগিয়ে নিন। যেটা লাগিয়েছেন ওটা দিয়ে হবে না। যদিও এসব বলার আমার কোনো ইচ্ছা ছিল না, সব মানবতার খাতিরে বলছি। মাহাদীপ ঠোঁট চেপে ক্ষীণ হাসে, শিথিল দৃষ্টিতে নিমগ্ন থাকে প্রতিটা বার্তার মাঝে। অধীর আগ্রহ নিয়ে পড়ে 4র্থ মেসেজটা। শুনুন, একটা প্রয়োজনীয় কথা। এটাও আমার বলার ইচ্ছা ছিল না, তবে জানাটা আপনার অধিকারের জন্য বলছি। পৃথিবীতে বাবারা সন্তানদের প্রতি কেমন স্বাদ অনুভব করে সেটা হয়তো সৃষ্টিকর্তা আপনাকে আবারও দান করেছেন। যোগ্য বাবা হওয়ার কাতারে নিজেকে সামিল করানোর সৌভাগ্যটা হয়তো পেতে চলেছেন আবারও। মাহাদীপের দৃষ্টি আটকে যায় খেয়ার পাঠানো শেষ বার্তায়। নিজের অজান্তেই বারবার পড়তে থাকে একই লেখা। মন মস্তিষ্ক তার খরস্রোতা নদীর ন্যায় প্রবাহ থেকে নিজেকে স্থির কর চোখে বন্ধ করে নেয় সঙ্গে সঙ্গে। এক মুহূর্তে প্রত্যাশার অন্তিম মুহূর্ত তার চোখে ভেসে ওঠে, যেখানে সে মেয়ের সামনে নিজেকে উপস্থাপন করেছিল এক অযোগ্য বাবা হিসেবে। মেয়ের নিষ্পাপ মুখটা তার অন্তরে বিদ্ধ হয়ে থাকে সব সময়। ধ্রুব, যেখানেই আছিস গাড়ি থামা, একটা চাকাও নড়বে না। মাহাদীপ তার শান্ত কণ্ঠের আদেশ জারি করা মাত্রই গাড়ি স্টার্ট করে ঝড়ের গতিতে চলে যায় কবির ম্যানশন হতে। ধ্রুব ড্রাইভিং সিটে গম্ভীর চিত্রে বসে থাকে। পাশে বসে আছে তার এক কাজিন, পিছনের সিটে কেয়া। 3 জনের প্রশ্নোত্তক মনোভাবকে সে পাত্তা দেয় না বিশেষ। মনের ভিতরটা তার অনলে দগ্ধ হচ্ছে। নির্বে 6-7 মিনিট পার হয়। তাদের গাড়ি থেমে যাওয়া দেখে পিছনে 2টো গাড়িও থেমে আছে। মইদুল সাহেব পিছন হতে নেমে ধ্রুবর কাছে এসে জিজ্ঞাসাবাদ করলে কাঙ্ক্ষিত উত্তর পায় না। ভাগ্নের ভাবমূর্তির সহজবোধ্য না দেখে মুখে কুলুপ এঁটে বসে থেকে অপেক্ষা করে। 2 গাড়িতে আসা আত্মীয় স্বজনও সব অধীর আগ্রহে বসে আছে সঠিক কারণ সম্পর্কে জানতে। 9 মিনিটের মাথায় কালো জিপটা এসে থামে ধ্রুবর গাড়ির সামনে। ঝড় গতিতে ছুটে আসা গাড়ি পানে সবাই উন্মুখ হয়ে নজর দেয়। মাহাদীপ দরজা খুলে
চুপচাপ বের হয়ে আসে। শান্ত ভঙ্গিতে ধ্রুবের গাড়ির পিছন চিটে এসে নক করে। নেমে এসো। আমি যাব না। এসেছেন কেন আপনি? তোমাকে নিতে এসেছি। বললাম তো আমি যাব না। এই গাড়ির টায়ারে একটা গুলি লাগলে খুব কি সমস্যা হবে? অবশ্য আমার জিপটাতেও লেগেছে আজকে। অবশ্যই সমস্যা, যাব কিসে? পেছনে তো দুইটা আছে। কোলে বসে যাব নাকি? তাহলে কেয়াকে বল বুঝাতে। ধ্রুব নিজের খোলস ছেড়ে থমথমে গলায় কেয়ার দিকে তাকিয়ে বলে, ভাবিকে বুঝা। এমন ভাব করছি যেন মনে হচ্ছে তোকে কিডন্যাপ করে আমি নিয়ে যাচ্ছি। এমপি সাহেব চুরি করে ওয়াসার সব পানি তোদের দুজনের চোখেই ঢেলে দিয়েছে। সহমত, এর পেছনে এমপি সাহেবের হাত আছে। কেয়া আশেপাশে সবার উৎসুক নজর সঙ্গে দুজনে উল্টাপাল্টা কথা শুনে জোর কদমে নেমে আসে গাড়ি হতে। মাহদীপের দিকে শক্ত চাহনি মেলে রাগান্বিত অভিব্যক্তি নিয়ে উঠে আসে জিপে। মাহদীপ জয়ী ভঙ্গিতে ধ্রুবের দিকে তাকিয়ে ভ্রু উঁচিয়ে বলে, তোর কি হয়েছে? রাত 12টা এখানেই বেজে গেছে। বাসায় যাইয়া এইগুলোরে ম্যানেজ করতে করতে ভোর হয়ে যাবে শিওর। সো হোয়াট? সো হোয়াট মিন্স? ইটস ন্যাচারাল রিভেঞ্জ। আমার ক্ষেত্রে কি করেছিলি? ডিরেক্ট আয়না ভেঙে দিয়েছিলি। ধ্রুব মাহদীপের যাওয়ার পানে তাকিয়ে থাকে নীরবে। অতঃপর গাড়ির কাছে এসে বসরত কাজিনদের উদ্দেশ্যে বলে, চুপচাপ নেমে পিছনে গাড়িতে চলে যা। যে কোনো একজনের কোলে গিয়ে বসবি, তাড়াতাড়ি নাম। ধ্রুব কাজিনকে নামিয়ে দিয়ে শক্ত চোখে তাকায় কেয়ার দিকে। সামনে এসে বস। একটা কথা বলবি তো? বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসবো। মাথা গরম হয়ে গিয়েছে এমনিতেই। শালা বিয়ে করতে এসেছিলাম নাকি যুদ্ধ করতে এসেছিলাম কে জানে। কেয়া মুখ বাঁকা করে দরজা খুলে সামনে এসে বসে। ঠোঁট চেপে ধ্রুবর দিকে কঠোর চাহনি বজায় রেখে বলে, তোকে সিটি কর্পোরেশনে ময়লার ডিপো গাড়িতে তুলে দিয়ে আসবো একদম বেটা। আমি না তোর স্বামী? তাই কি? সম্মান দে। এ আসা মাটি চাপা দে। এসেছেন কেন? যার যার বউ তার তার নীতি পালন করতে। এখন খুব নীতি পালন করতে এসেছেন। অন্য সময় তো খোঁজ পাওয়া যায় না। কোথায় যাবে? বাসায় যাব। বাসা লিস্টে নেই, অন্য কিছু বলো। বাসা ছাড়া কোথাও যাব না আমি। চন্দ্রবিলাসে যাই চলো। সূর্য চন্দ্র কোনো বিলাসেই যাব না আমি। আচ্ছা, আই লাভ ইউ। খেয়া ধারালো চোখে তাকায় মাহাদীপের দিকে। মাহাদীপ সেই চাহনি উপেক্ষা করে এক হাত স্টিয়ারিংয়ে রেখে আরেক হাত টেনে আনে খেয়াকে নিজের কাছে জড়িয়ে ধরে আলতো হাতে। চওড়া বুকের ভাঁজে অর্ধাঙ্গিনীর মাথা ঠেকিয়ে চুলের ভাঁজে চুমু দেয় পরম যত্নে। সরি মাই কুইন। লাগবে না আমার সরি। কি লাগবে তোমার? কিছু লাগবে না। কিছু একটা লাগবে। আপনার সাথে কোনো কথাই নেই আমার। কিন্তু তোমার সাথে তো আমার কথা আছে। খেয়া মাহাদীপের বুক খামচে ধরে দুহাতে। তীক্ষ্ণ দৃষ্টিতে মুখ উঁচু করে তাকিয়ে বলে, আমার কি লাগতে পারে জানেন না আপনি, তাই না? তোমার মুখ থেকে শুনতে চাচ্ছি। কেন বলবো আমি? কারণ তুমি আমার বউ। আমি অবিবাহিতা। আচ্ছা, আই লাভ ইউ সো মাচ। দৃষ্টি শিথিল হয়ে আসে খেয়ার। মেজর সাহেবের ক্লান্ত ক্ষত মুখটার দিকে তাকিয়ে থাকে কিছু সময় চুপ করে। অতঃপর নিজের ভিতরে জমানো অভিমানগুলো মুছতে মুছতে মৃদু স্বরে বলে, আপনাকে লাগবে শুধু। 12:30। খেয়া বসে মাথা নিচু করে দুহাতে চুলগুলো মুছড়ে ধরে আছে ধ্রুব। সোফায় বসে মাথা নিচু করে দুহাতে চুলগুলো মুছড়ে ধরে আছে ধ্রুব। দৃষ্টি তার একদম স্থির। মুখরেখা কেমন তা আন্দাজ করা দেয়। তবে তার ভিতরে ভিতরে মেজাজের গলনাঙ্ক যে ক্রমে উচ্চ থেকে উচ্চতর হচ্ছে, এটা তার চুল টানা দেখে খানিকটা অনুমান করা যাচ্ছে। পরনে তার সাদা টি শার্ট, অ্যাশ ট্রাউজার। বিয়ের পোশাক খুলে ফ্রেশ হয়ে এসে বসেছে ড্রয়িং রুমে। সামনের সোফায় বসে আছেন তার শ্রদ্ধেয় বড় মামা। চলছে তার একের পর এক ভৌগোলিক পরিমণ্ডল নিয়ে অমত্য বাণী। পৃথিবী থেকে আজ বোধহয় ঘুম নামক শব্দটা উবে গিয়েছে। যে ঘুমাবে তার বিরুদ্ধে লক্ষ কোটি টাকা জরিমানার অধ্যাদেশ জারি করা হবে। সুতরাং ঘুমানো কঠোরভাবে নিষিদ্ধ। এই বাসার প্রত্যেকটা মানুষকে দেখে অন্তত তাই মনে হচ্ছে। ছোট বড় সব একজোটে ঘুমের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে আজ। পারছি। বড় মামার কথা থেমে যায় মাঝপথে। আশ্চর্যজনিত স্বরে বলে, এমনি। ধ্রুব চোখ বন্ধ করে নিজেকে ধাতস্থ করে। অতঃপর মাথা হতে হাত সরিয়ে থুতনি নিচে রেখে গম্ভীর কণ্ঠে বলে, ঘুমের কোনো নিনজা সলিউশন আছে নাকি মামা? একদম যেটা ন্যাচারাল উপায়ে দেয়?
একবার খেলে যেন টানা 3 দিন বেহুশ হয়ে ঘুমিয়ে থাকা যায়। বড় মামা অধীর আগ্রহী হয়ে ওঠেন। সোফায় মৃদু হাত চাপড়ে উচ্ছ্বাস মাখা স্বরে বলেন, এই মুহূর্তে আছে কাছে? ইল্লিগেল? ধ্রুব কোনো কথা বলে না, গম্ভীর মুখভাবে নিচু দৃষ্টিতে তাকিয়ে থাকে একভাবে। বড় মামা চোখের সামনে তার ভাগ্নের ঘুমের কষ্টটা বেশ ভালোভাবে উপলব্ধি করেন। ছোপা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলেন, থাকলে বেশি করে আনবেন। আমার একটু বেশি লাগবে মামা। বড় মামা প্রস্থান নেই। ধ্রুব দীর্ঘশ্বাস ফেলে টি শার্টের ভাঁজ টেনে উঠে দাঁড়ায়। নিজের ঘরের দিকে পা বাড়াতে গিয়ে থেমে যায়। ভিতরে হতে ভেসে আসা মহিলার মানুষের কথার আওয়াজ শুনে হাসাহাসি আড্ডায় মশগুল সবাই। মামা, মহিদুল সাহেব ফোন কানে নিয়ে ব্যস্ত ভঙ্গিতে পাশ দিয়ে অতিক্রম করতে গিয়ে থেমে যায়। ধ্রুবের দিকে জিজ্ঞাসু সূচক দৃষ্টিতে তাকাতে সে কান হতে ফোন নামানোর নির্দেশ দেয়। মহিদুল সাহেব যথার্থভাবে কান হতে ফোনটা নামিয়ে এগিয়ে আসেন। কি হয়েছে? এটা কি সার্কাসের চত্বর? এমন মনে হচ্ছে কেন? এইসব অবান্তর আনুষ্ঠানিকতা কখন শেষ হবে? রাত 1টা বেজে গিয়েছে। একটা প্রাণীর চোখে ঘুমের কোনো চিহ্নও নেই। মনে হচ্ছে তাদের কাছে আরো নতুন করে দিন হচ্ছে। মহিদুল সাহেব হাত ঘড়ির দিকে এক পলক তাকান। বাঁচতে থাকা সময়ের দিকে নজর দিয়ে মাথা নাড়িয়ে বলেন, কথা খারাপ বলোনি, অনেক রাত হয়ে গিয়েছে। তুমি বড় ভাইয়ের সঙ্গে কথা বলছিলে দেখি, আমি আর বিষয়টা নিয়ে ভাবিনি। তোমার বড় ভাই এর সঙ্গে কথা বলতে হয় না, সে একাই কথা বলে। কেউ শুনলেও বলে, না শুনলেও বলে। আজকে আমার বিয়ের দিন আর সে আমাকে ভূমণ্ডল নিয়ে জ্ঞান দিচ্ছে, আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্র নিয়ে কথা বলছে। এগুলো কি মামা? আমার ধৈর্যের পরীক্ষা নিও না বলে দিলাম। মাথার মধ্যে জ্বলতে থাকা আগুন কিন্তু আমি এই বাসায় ধরিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেব। 2 মিনিট সময় দিলাম তোমাকে। আমার ঘরে ত্রিসীমার মধ্যে সবাইকে দূর করে মহাকাশে পাঠিয়ে দাও। কুল কুল, আমি দেখছি। মহিদুল সাহেব ভাগ্নে রাগান্বিত অভিব্যক্তি দেখে দ্রুত পরিস্থিতি ঠান্ডা করার ব্যবস্থা করতে থাকেন। একে একে ধ্রুবের রুম হতে সবাইকে বের হওয়ার কঠোর নির্দেশ দেন। মিসেস তাহিরা বুঝতে পারেন ছেলের মনোভাব বেশ গরম। ঠান্ডা 1 গ্লাস জুস হাতে নিয়ে ধরিয়ে দিয়ে বলেন, ঠান্ডাই ধ্রুব, মাথা ঠান্ডা কর। নতুন বউ, সবাই একটু দেখতে আসবে। রাতেই কেন এসেছে, না করি কিভাবে? আমাকে বলতে, আমি না করতাম। বিয়ে করে লজ্জার মাথা খেয়ে ফেলো না ধ্রুব, বউ তোমার উড়ে যাচ্ছে না কোথাও? ধ্রুব ঘরের দিকে পা বাড়াতে বাড়াতে পিছু ঘুরে তাদের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে, বউ উড়ে না গেলেও বাসর রাত তো উড়ে যাচ্ছে। অবশেষে হাজার জল্পনা কল্পনা শেষে নিজ কক্ষে প্রবেশ করতে সক্ষম হয় ধ্রুব। তবে রিস্ক নেয় না সে। ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে দেয়। আবার কখন কে হাজির হবে ঠিক নেই। এবারের একটা মানুষকেও সে আর ভরসা করে না। ফুলের বিছানায় বসে আছে তার নববধূ। গোলাপের সম্ভারে ডুব দিয়ে গোলাপ রানী হয়ে আছে যেন। মাথায় লম্বা করে টানা ঘুমটা, তার নিচে শুভ্র সজ্জিত মুখখানা। ধ্রুবের আগমনে আভাস পেতেই আরও রক্ত কবরিনে গাঢ় হয়ে ওঠে তার গাল দুটো। ঘোমটার ফাঁকে আর চোখে তাকায় তার অসহ্য পুরুষের দিকে। ঠোঁট নাড়িয়ে মৃদু কম্পনে বলে, দাদিবু বলেছে তোকে সালাম করতে, করব? এত মিনমিন করে কথা বলছিস কেন? একটু আগে তো মগডালে বসা শাকচুন্নিদের মতো খ্যাক খ্যাক করে হাসছিলি সবার সঙ্গে। বিয়ে যে করেছিস, তোর যে একটা স্বামী আছে সেটা কি মনে ছিল? কেয়া দুহাতে মাথা থেকে ঘোমটাটা টেনে তুলে স্নিগ্ধ দৃষ্টি ছেড়ে কটমটে দৃষ্টিতে তাকিয়ে বলে, পড়ে থাকবে না কেন? আমার বিয়ে হয়েছে, আমার একটা আকাশে ওড়া চামবাদুরের মতো স্বামী আছে। বাই দ্য ওয়ে, তুই কোন মগডালে উঠে বসেছিলি যে এত রাতে এলি? বেটা ডাস্টবিন কোথাকার। শোন, সমঝোতায় আয়। এমনিতে অনেক রাত হয়ে গিয়েছে, এখন ঝগড়া করার সময় নেই। ঠিক আছে, আমিও টায়ার্ড, ঝগড়ার মুডে নেই, ঘুমাই। ধ্রুব হতাশার নিঃশ্বাস ফেলে। কেয়ার ঘুমানোর প্রস্তুতি দেখে তার মাহাদীপের কথা মনে পড়ে যায়। দুর্বিষহ সেই মুহূর্ত তার চোখে ভেসে আসে। তৎক্ষণাৎ সে বসা ছেড়ে উঠে দাঁড়ায়, কাতর চাহনি নিক্ষেপ করে বলে, আমাকে আর মারিস না দয়া করে। আর কত বল? আশ্চর্য,
মারলাম কখন তোকে আমি? ধ্রুব কেয়ার কাছে এসে বসে, নববধূর মুখের সম্মুখে নিজের মুখটা রেখে বলে, নাদান বাচ্চা তুই, কিছুই বুঝিস না। সত্যি বুঝতে পারছি না। চোখ বন্ধ করে ধ্রুব দীর্ঘশ্বাস ফেলে দাঁতে দাঁত চেপে বলে, আজকে আমাদের বাসর রাত। কেয়া কিছু একটা ভাবে, অতঃপর আফসোসের স্বর টেনে বলে, বুঝতে পেরেছি তোকে সালাম করতে হবে, তাই তো? সালাম করতে হবে না তোকে। ভয় নেই, টাকার দাবি করব না। ধৈর্যের বাঁধ ভেঙে যায় ধ্রুবের। কেয়ার হাত টেনে নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরে অশান্ত গলায় বলে, আমার টাকা পয়সা সম্পত্তি গাড়ি বাড়ি সব আছে, সব নিয়ে নে তুই, তাও একটু বুঝ আমাকে। আশ্চর্য, তোকে কি বুঝবো আমি, সেটা তো বলবি। ধ্রুব উত্তর দেয় না। নিজের উত্তাল মন নিয়ে কেয়ার ঠোঁটের দিকে ধাবিত হতে থাকে নির্ভীত চারি হয়ে। চোখের দৃষ্টি তার সেখানেই স্থির হয়ে আছে। দুহাতে শুভ্র গালটা চেপে চুম দেওয়া মুহূর্তে বাদ সাধে কিয়া। ধ্রুব আশাহত দৃষ্টিতে তাকায়, নরম স্বরে বলে, প্লিজ, এটাই বোঝাতে চাইছি তোকে। ফ্রেশ হয়ে নিয়ে আগে। শিওর? হুম। কেয়া ধ্রুবের হাত হতে নিজেকে ছাড়িয়ে নেয়, উল্টো ঘুরে বসে বলে, চুলের ক্লিপগুলো খুলে দে। ধ্রুব আলতো হাতে কেয়ার মাথার ঘোমটা খুলে দেয়, অতঃপর চুলে হাত পড়তে তার কপালে বিস্তর ভাঁজ পড়ে। হতাশার রেশ টেনে বলে, এত ক্লিপ কেন? কোথায় এত? খোপা করতে এইটুকু লাগেই। পুরো মাথা জুড়েই তাহলে লাগিয়ে নিতি, এইটুকু বাদ রাখার প্রয়োজন কি ছিল? আল্লাহ, এগুলো ছাড়াতে ছাড়াতে ভোর হয়ে যাবে। কথা কম বলে চুপচাপ ছাড়াতে থাক, মুখে মেকআপ তুলতে হবে এরপর। ধ্রুব প্রাণপণে মাথার ক্লিপগুলো খুলতে থাকে, যতই সে চাচ্ছে দ্রুত হাতে করতে, কিন্তু বেয়ারা ক্লিপগুলো ততই আটকে ধরছে চুলের সাথে। মানা যায়, সবাই মনে হচ্ছে আজ তার শুধু বিপক্ষে। এই বেয়াদব ক্লিপগুলো কোনোদিন আর মাথায় লাগাবি না, আজকেই শেষ। আমার চুলগুলো সব টেনে শেষ করছিস তুই, ছাড়। ধ্রুব দুহাতে ক্লিপ ছাড়াতে গিয়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে বিছানায়। অনেক কষ্টে কোনো মতে কাজটা সম্পূর্ণ করেছে সে। তার কাছে মেয়ে মানুষের মতো মেয়ে মানুষের সরঞ্জাম প্রতিও জটিল লাগে, সব জটিল, সব জীবনটাই জটিল। কে বিছানা ছেড়ে উঠে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়, নিজের লাগেজ খুলে প্রয়োজনীয় সব কিছু বের করে ধীরে ধীরে মুখ হতে মেকআপ তুলতে থাকে। মুখে সব কিছু মাখবি না আর। কেন? লাগিয়ে যদি তুলতেই হয় তাহলে লাগিয়ে লাভটা কি হলো? কে এক নজর আয়নার মধ্যে হতে ধ্রুবর দিকে তাকায়, ভুরতই পাখি নিরস গলায় বলে, লাভ ক্ষতির হিসেব চাইলেই তোকে বোঝাতে পারি, কিন্তু বোঝাবো না, কারণ তুই মানুষটা ভালো না। আমি বুঝতেও চাই না, ওইসব বেয়াদব ক্লিপ বেয়াদব মেকআপ নিয়ে কথা বলার ইচ্ছাই আমার নেই। সব আমার সঙ্গে শত্রুতা করছে। কে জবাব না দিয়ে নিজ কাজে মন দেয়। কিছু সময় ব্যবধানে মেকআপ তোলা হয়ে গেলে চুলটা খোপা করে লাগেজ হতে জামা কাপড় বের করে নেয়। আয়না মন ভাঙা আয়না, যায় না ব্যথা ভোলা যায় না, সয় না এই ব্যথা যে সয় না। ধ্রুব বিছানায় শোয়া ছেড়ে ধরফরিয়ে ওঠে। কেয়ার হাত থেমে যায় ওয়াশরুমের দরজা হতে। দুজন দুজনের দিকে অবাক নয়নে তাকায়। হঠাৎ উচ্চ শব্দে বেজে চলা আয়না ভাঙ্গার গানে হয়ে ওঠে অপ্রস্তুত। গান বাজছে কোথায়? বুঝতে পারছি না। আশেপাশে থেকেই শব্দ আসছে, খুঁজে দেখ ধ্রুব। বন্ধ কর তাড়াতাড়ি। ধ্রুব তড়িৎ গতিতে উঠে পুরো রুম খুঁজে চলে, কিন্তু কোথাও হদিস মেলে না শব্দের উৎসে। অথচ গানটা তাদের আশপাশ হতেই যে ভেসে আসছে এটা নিশ্চিত। ধ্রুব, ধ্রুব, বেলকনি। ধ্রুব দ্রুত পায়ে চলে যায় বেলকনিতে। চারপাশে নজর বুলিয়ে দেখতে গিয়ে চোখ গিয়ে পড়ে তার ঝুলন্ত ফুল গাছের টবের দিকে, যেখানে সেট করে রাখা মিনি সাউন্ড বক্স। তার আগমন হতেই বড় মামা দুষ্টু ছোট ছেলেটা পালিয়ে যাওয়া মুহূর্তেই ধরা পড়ে। তুই এখানে? আমার কোনো দোষ নেই ভাইয়া, ওরা বলেছে। ওরা কারা? উপরে। নিয়াল হাত দ্বারা উপর নির্দেশ করতেই একদল ঝুপ করে হাসির ঝড় তুলে সরে যায় সেখান হতে। ধূপধাপ পায়ের শব্দে মুখরিত হয়ে ওঠে ছাদখানা। স্পষ্ট অনুধাবন করা যায় মাথার উপরে একদল সৈন্য তলোয়ারবিহীন এসেছে ধ্রুবকে শায়েস্তা করতে। এদিকে বেচা নিহাল পরে ফেসা দেয়। গান বন্ধ কর। ধ্রুবের বজ্রকণ্ঠের আওয়াজে নিহাল সঙ্গে সঙ্গে গান বন্ধ করে ফেলে। ভয়ত দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি করতে চাইনি ভাইয়া, ওরা। কার আইডিয়া ছিল এটা? আরশাদ, অর্নিল, মাহাবিদ ভাইয়া নিলয় ভাইকে বলেছে করতে। টাকা দিয়েছে? 1000 টাকা। ধ্রুব দুহাতে কোমর চেপে স্থির ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে, আজ যেন তার দীর্ঘশ্বাসের অন্ত নেই। পোড়া কপাল সবাই মিলে আরও পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে।
বুকের ভিতরে হইতে বইছে শুধু নিকষ কালো ধোঁয়া। বেলকনির দরজা খোলাই আছে, এটা নিয়ে এক দৌড়ে চলে যাবি। একবার পিছু ঘিরে তাকাবি তো আম গাছটার সাথে ঝুলিয়ে বেঁধে রাখবো। ছোটবেলার কথা মনে আছে তো? আছে। গো ফার্স্ট। নিহাল মিনি সাউন্ড বক্সটা হাতে নিয়ে এক দৌড় লাগায়, পিছন ঘুরে তাকায় না একটা বড়। ছোটবেলার কথা মনে আসতেই তার দৌড়ের গতি বেড়ে যায় দ্বিগুণ। ধ্রুব বেলকনির দরজা লক করে একবার ছাদের দিকে তাকায়, কঠিন দৃষ্টি নিক্ষেপ করে বিড়বিড় করে বলে, সব কয়টা মীর জাফরের দল। রুমে প্রবেশ করে ধ্রুব দেখতে পাই চিড়িয়াখানা হতে আরেক দল এসে হাজির। সঙ্গে সঙ্গে কপালের ভাঁজগুলো তার ফের দৃশ্যমান হয়ে ওঠে। মন চাইছে কোন শক্ত কিছুর সঙ্গে মাথাটা ঠুকলে সে শান্তি পেত। বড় মামার হাতে থাকা কাছের ছোট্ট শিশিটা তার নজর পড়ে, যেটা উনি আড়াল করে রেখেছেন গোপনীয়তা অবলম্বন করে। কেয়া হাতে জামা নিয়ে লজ্জায় নতমুখ করে দাঁড়িয়ে থাকে। এসব কি হচ্ছে? কিছু তার বোধগম্য হচ্ছে না। গান শোনার সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে সব দরজায় করাঘাত শুরু করেছিল। বাধ্য হয়ে তাই সে দরজা খুলেছে। মহিদুল সাহেব ধ্রুবের দিকে গম্ভীর চাহনি নিক্ষেপ করেন, গলার স্বর টেনে বলেন, কথা বলছো না কেন? শোনো, ঝগড়াঝাটি স্বামী স্ত্রীর মধ্যে হওয়াটা স্বাভাবিক, তাই বলে মধ্যরাতে গান বাজিয়ে সেটা প্রকাশ করবে? তোমার সব কাজ উদ্ভট ধ্রুব, সবকিছুতে জটিলতা। সেটা প্যাশন হোক আর পেশা নির্বাচনে হোক, জটিলতা থাকবেই। আর এসব কিছু না হয় মানা যায়, কিন্তু তাই বলে বিবাহ ক্ষেত্রেও সেটা বজায় রাখবে? আহারে বেচারাকে এভাবে বলো না। কেয়ামা, তুমি একটু আমার পাগল ছেলেটাকে বুঝে নিও কেমন? ও একটু এমনই, সহজ ছেড়ে জটিল দিকে ড্রাইভার করে বেশি। তাহিরার কোমল গলায় বলা কথায় কেয়া মৃদুভাবে মাথা নাড়ে, মনে মনে বলে ওঠে, ধ্রুব সহজও নয়, জটিলও নয় মামি। ধ্রুব হচ্ছে অ্যালগোরিদম। বড় মামা, আপনার হাতের কাছের শিশিটা দিন তো। বড় মামা থতমত খেয়ে তাকান ধ্রুবের দিকে, শুকনো ঢোক গিলে বলে, ঘুমের ওষুধটা চাচ্ছি। ইতিমধ্যে বড় মামার বিস্ফোরিত নেটে বিস্ফোরণ ঘটে গেছে। আমার খাওয়ার জন্য নয় মামা, আপনাদের সবার খাওয়ার জন্য। প্লিজ আপনারা নিজ দায়িত্বে এই ঘুমের ওষুধটা খেয়ে আমাকে একটু রেহাই দিন। আর কত বলেন? 3 দিন না হোক, 2 দিন না হোক, একদিন অন্তত সবে মুখ চোখ বন্ধ করে শান্তি করে ঘুমান। অবিলম্বে চিড়িয়াখানার ছুটি ঘোষণা করা হবে, কোনো সমস্যা নেই। আমি নিজ দায়িত্বে আপনাদের সবাইকে একদিন পর ডেকে দেব, প্লিজ। উপস্থিত সবাই এক অপরের মুখ চাউচিয়ে করে কক্ষ হতে জনসমাগম দূর হয়। ফের লাগিয়ে দেওয়া হয় দরজা। চূড়ান্ত সাবধানতা অবলম্বন করতে সিঙ্গেল সোপাটা টেনে এনে দরজার সঙ্গে লাগিয়ে দেওয়া হয়, যেন চিড়িয়াখানা হতে কোনো প্রাণী ছুটে এসে তাকে আর আঁচড় কাটতে না পারে। ইতিমধ্যে যা আঁচড় কেটেছে এতে সেই ক্ষত বিক্ষত। ধ্রুব নিজেকে আজ পৃথিবীতে সবচেয়ে অবহেলিত বিবাহিত পুরুষ হিসাবে ঘোষণা করে। সে হয়তো একমাত্র পুরুষ যার জীবনে বাসরাত মানে শুধু বিভ্রাট। সব আজ তার সঙ্গে শত্রুতা করেছে। এই ইতিহাসময় রাতের কথা সে জীবনেও ভুলবে না। যা ফ্রেশ হয়েছি সেই অনেক, আর হতে হবে না। আমাকে আর মারিস না। কেয়াকে একটানে নিজের সঙ্গে নিয়ে বেডের কাছে চলে যায় ধ্রুব। লাইট নিভিয়ে অন্ধকারে অন্তরালে প্রবেশ করে নিমেষেই। তুই তো ছিচকাদনে হলি কবে থেকে ধ্রুব? আজকে থেকে। ছি, বাজে স্বভাব। মুখ বন্ধ কর। তোকে কি ভূতে ধরেছে? ওহো, মগডালে বসা ওই শাকচুন্নিটা ধরেছে। তুই একদম চুপ। এত কথা বলছিস কেন আজকে? বলবই। চুপ, পায়ে ধরি তোর। কেয়া চুপ হয়ে যায়। অসহ্য পুরুষটার উত্তাল মনকে শান্ত করতে কপালে গাঢ় চুমু এঁকে দেয়। অন্ধকারের মাঝে ফিস ফিস কণ্ঠে বলে, পাগল একটা তুই। দিন পাতিত হয়, গাছ হতে ঝরে পাতা, জীবন হতে খসে পড়ে অবিবাহিত সব দিন। আর এসবের মাঝে লুকিয়ে থাকে সময়ের প্রবাহ, জীবনের ক্ষণ স্থায়িতা এবং পরিবর্তনের এক গভীর ব্যঞ্জনা। নতুন দিন আসে, নতুন অভিজ্ঞতার ঝুড়ি খোলে, অতঃপর স্মৃতি হয়ে জমা পড়ে পুরনো সব খাতায়। সেই সঙ্গে ধরনী যেন প্রকৃতির এই শাশ্বত সত্য নিয়ম মেনে চলতে হয়ে ওঠে সদা তৎপর। আগস্ট মাসের 24 তারিখ আজ। সময়ের ধারা বইছে বর্ষার প্রবল স্রোতে নেয়। দাঁড়ানোর অবকাশ নেই এক দণ্ড। ভরা বর্ষার মৌসুমে বৃষ্টির আনাগোনা দিন জুড়ে আকাশের মন খারাপ যেন সবসময় লেগে আছে আষাঢ় শ্রাবণের মেঘগুলোর সঙ্গে। গত রাত্রি 3টায় সিলেট হতে কুঞ্জবনে এসে পৌঁছেছে মাহদীপ। কেয়া
ধ্রুবের বিয়ের পর দিনই চলে গিয়েছিল সে নিজস্ব কর্মস্থলে। একটা দিনের জন্য নিয়েছিল ক্যাজুয়াল লিড। এরপরেই কল অফ ডিউটি। দায়িত্ব পেশাদারিত্বের কাছে নেই কোনো ছাড়, করতেই হবে, মানতেই হবে। দেশের জন্য কাজ করা প্রতিটি সেনাই এমন দায়বদ্ধতা মেনে চলে কঠোরভাবে। পিছু টানের মতো সূক্ষ্ম অনুভূতি পায় না তাদের মনে স্থান। তবে লৌহ মানবগুলো ক্লান্ত হয় না সহজে। আলাদা এক মনোবলে অনড়চিত্তে লড়ে যায় শেষ মুহূর্ত পর্যন্ত। গুড়ি গুড়ি বৃষ্টি ভেজা এক ভোর, বেলকুনি জুড়ে বইছে নরম হাওয়া। ফুলের গাছগুলো মাথা নাড়িয়ে তুলে তুলে ওঠে সেই নরম হাওয়ার প্রতিটি ছোঁয়ায়। 4 মাসের অন্তঃসত্ত্বা এক কামিনী বাদল দিনের সিক্ততাতে ছাড়িয়ে উষ্ণতা পেতে আশ্রয় খুঁজে নিয়েছে তার স্বামীর বক্ষস্থলে। দীর্ঘ দূরত্ব মোচন শেষে হয়েছে তারা আবারও এক। বেলকনির সোফাটায় নিজেদের বিছন ঘটিয়ে উপভোগ করে যাচ্ছে প্রকৃতির অপার স্নিগ্ধতা। মাহাদীপ কেয়ার চুলের মাঝে আলতো ছয়ে আবিষ্ট করে। অর্ধাঙ্গিনীর প্রতি যত্নের সম্ভার তার চোখে মুখে। গুটিসুটি পাকানো দেহটাকে সে নিজের মাঝে ধারণ করে রেখেছে পরম যত্নে। ক্লান্তির চিহ্নটুকু যেন তার মাঝে নেই। চুপটি করে দল বেঁধে থাকা মেঘগুলোর দিকে নির্নিমেষ চোখে তাকিয়ে আছে খেয়া। ধূসর কালো জমে থাকা মেঘগুলো তার হতে দৃষ্টি সয় না। মনে হচ্ছে বৃষ্টি ভেজা কালে মৃদুমন্ত এই ভালোবাসায় দেখে হিংসায় মৃদু গর্জন করে উঠছে তারা, প্রকাশ করছে নিজেদের ক্ষিপ্ততা। খেয়া ঠোঁটে কিঞ্চিত হাসি টেনে অভ্যাস করে ওই মেঘগুলোকে। বলতে ইচ্ছে করে, বোকা মেঘের দল, তোমাদের তমসা বনের হিংসাগুলো আমার ভালোবাসার রংধনুর কাছে ফিকে লাভ নেই। সৃষ্টিকর্তা প্রদত্ত আমার জীবনের সেরা উপহার উনি। দেখো না, একটু খারাপ লাগতে যে কিনা বুঝে যায় আমার মুখের বচন। এই যে রাত শেষ হতে ঘুমাতে পারছি না, শরীরে দুর্বলতায় বমিতে হয়ে উঠেছি নাজেহাল। এই মানুষটা তার ক্লান্ত দেহের ঘুম ছেড়ে ছুটে এসেছে আমার কাছে বিনা বার্তায়। আমার হাজার বারণ অনুনয় করে উপেক্ষায় রেখেছে, ঠাঁই দিয়েছে তার বুকের মাঝে। তার একটুখানি আরামটুকু আমি স্বার্থপরের মতো হজম করে নিতে চলেছি, অথচ মানুষটা নির্বিকার, শান্তির নিঃশ্বাসের রেশটুকু তার মাঝে নেই। আম্মু, আপনার ক্যাডেট লাইফের সব ছবি বের করেছিলাম সেদিন। কাঠের ফ্রেমের অ্যালবামটায় কত শত স্মৃতি, কত মুহূর্ত বন্দি করা। আপনি যে ছবি উঠতে পছন্দ করেন না, এরপরেও কত কষ্ট করে এগুলো জমা করেছে জানেন? এর পেছনে কত স্ট্রাগল করেছে আমি তো শুনি অবাক। পুরোটা দেখা হয়নি, কিছু দেখেছি। আম্মু বাবা যখন প্যারেন্টস ভিজিট ডেতে টাঙ্গাইল যেত, তখন বাবাকে আমার সাথে ব্যস্ত রেখে লুকিয়ে লুকিয়ে ছবি তুলতো। আপনার চোখে পড়েনি কখনো? পড়েছে 2 একবার, বাট মাই মাদার ইজ ভেরি ইন্টেলিজেন্ট। শি ক্লেভারলি কন্ট্রোলড দ্য সিচুয়েশন। খেয়া মুখ তুলে তাকায় মাহাদীপের দিকে, সামান্য কপাল ভাঁজ করে বলে, ইস, একটু ছবি উঠলে কি হয় আপনার? এত ক্যামেরা শায় মানুষ, আপনাকেই আমি প্রথম দেখছি। তবে আম্মুর এই কাজটা সত্যি প্রশংসনীয়। তিনি এই কষ্টটা না করলে কখনোই ওই সুন্দর মোমেন্টগুলো আমি ফিল করতে পারতাম না। 2টা ছবি দেখে তো আম্মুর সাথে সাথে আমিও আবেগপ্রবণ হয়ে উঠেছিলাম। কোন 2টা ছবি? আপনাকে যখন শোড অফ অনার প্রদান করা হয়, ওই মুহূর্তটা সুন্দর ক্যাপচার করে রাখা হয়েছে। আম্মু তো বারে বারে ওই ছবিটাতে চুমু খাচ্ছিল। আর সেকেন্ডটা হচ্ছে যখন আম্মু বাবা আপনাকে লেফটেন্যান্ট র্যাঙ্ক বেজ পড়াচ্ছিল। দুজনই সম্ভবত তখন কান্না করে ফেলেছিল, তাই না? আম্মু বেশি ইমোশনাল হয়ে উঠেছিল। বাবা অনেক স্ট্রং, কিন্তু সেদিন তিনিও। জীবনের এত বড়, খুব স্বাভাবিক। বাবা মায়ের কাছে এর চেয়ে বড় গর্বের দিন আর কি হতে পারে? মার্চ 5-এর সময় আজকের মতো এরকম হালকা বৃষ্টি ছিল জানো। জীবনের এত বড় প্রাপ্তির দিনে এই বৃষ্টির ফোঁটাগুলো কেমন অনুভব করেছিলেন আপনি? স্পিচলেস। প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা একটা করে নীরব সাক্ষী ছিল আবার সোয়াট, স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসের, যা জীবনে প্রতিশ্রুতিবদ্ধ হতে শিখিয়েছে আমাকে। হোয়াটস দ্য মোট দ্যাট ডে ওয়াচ? When the sky cries, the brave still rise. It carries a deep meaning. Yes. ঠান্ডা হাওয়া এসে চুল ছুঁয়ে দিয়ে যায়, চোখের পাপড়িগুলো তুলে ওঠে খেয়াল। মনের ভিতর এক অজানা আকাঙ্ক্ষা তাকে নাড়া দিয়ে যায়। ভেসে ওঠে শাশুড়ি মায়ের গর্বিত মুখটা, যা তাকে অভিভূত করে চলেছে দারুণ ছন্দে। একটা সন্তান সাফল্যের দুয়ারে এলে বাবা মায়ের পুরো জীবনটাই হয়তো সার্থক হয়ে ওঠে। ইনশাল্লাহ আমাদের সন্তানও একদিন বিএমএ স্পর্শ করবে। প্রেসিডেন্ট
প্যারেড গ্রাউন্ডে তার সাফল্য দেখব আম্মুর মতো পরিতৃপ্ত আত্মা নিয়ে। মাহদীপ খেয়ার দিকে শীতল দৃষ্টিতে তাকায়, মৃদু ঠোঁট প্রসারিত করে কপালে ঠোঁট ছুঁয়ে দেয় সন্তপনে, শান্ত গলায় বলে, ইনশাল্লাহ তুমি সুস্থ থাকো আগে। এটা নিয়েই একটু ভয় করে। কোনো ভয় নেই। ও আচ্ছা, শুনুন একটা কথা। জি বলুন। সেমিস্টার ফাইনাল আর কয়টা দিন পরেই। গুড, এবার এক্সামগুলো ভালোভাবে দেবে। কিন্তু প্রিপারেশন তো 0 লেভেলের। 0 কেন? অ্যাটলিস্ট 50% তো থাকার কথা। কিয়া নাজেহাল দৃষ্টিতে তাকায় মাহাদীপের দিকে, হতাশার লম্বা সুর টেনে বলে, আসলে অনেক ব্যস্ত ছিলাম তো 50%ও হয়ে ওঠেনি। কি ব্যস্ত ছিলে তুমি? ব্যস্ত ছিলাম। সেটাই শুনতে চাচ্ছি। কিয়া মাহাদীপের কোল ছেড়ে উঠে বসে, নিজে স্বাভাবিক মুখরেখা এক লহমায় পরিবর্তন করে নিজ গলা ধরে বলে, বমি আসছে আমার মনে হয়, বমি করে আসি। বমি করে এসে পড়তে বসবে? ভার্সিটিতে যেতে হবে, এখন একটু না ঘুমালে ল্যাব ক্লাসটা করতে পারবো না। ফাইনালে কোনো সাবজেক্টে ফেল আসলে যে আসছে তাকে কি বলবে ভেবেছো? সে বড় হতে হতে আবার রিটেক দিব। এই অবস্থা থাকলে রিটেকও ফেলে আসবে। কুল মেজর সাহেব, বাপ মেধাবী বিদ্যান আছে, এটা দিয়েই হয়ে যাবে আমাদের বাচ্চাদের। জনে জনে ফার্স্ট ক্লাস হয়ে বিদ্যাসাগরই বা কেন হতে হবে? আর আমি জাস্ট ফর্মালিটি মেইনটেইন করতে পরীক্ষা দিচ্ছি, ইয়ার ড্রপ দিতে চাই না। তাই নিজের প্রতি এইটুকু বিশ্বাস আছে, পরীক্ষার 2 দিন আগে থেকে পড়া শুরু করলে পাস মার্কটা অন্তত তুলতে পারবো। এটাই এনাফ। এটাই এনাফ? জি এনাফ। ভালো রেজাল্টের এক্সপেকটেশন প্লিজ করবেন না আমার কাছ থেকে। আমি সহ আমার সার্কেল সব গরিব আদমি। হাই সিজি, ওসব বড়লোকি ব্যাপার, ওটা আমাদের দ্বারা হবে না। মাহদীপ স্থির শান্ত চোখে তাকিয়ে থাকে তার বেখেয়ালে ছন্নছাড়া অর্ধাঙ্গিনীর দিকে। শুনে যায় চুপচাপ তার অকাঠ্য ঘোষণা, এই মেয়ের ব্রেন ভালো হলেও পড়াশোনার প্রতি তার তীব্র বিমুখতা। স্বইচ্ছায় কখনোই বই খুলে ধরে বসে না সে। সিজিল হতে হতে তলানিতে গিয়ে ঠেকেছে, অথচ একটু এফোর্ট দিলেই সিজিটা ভালো আসে। পড়াশোনার কথা বলেই তার হাজারো বাহানা, নানান অজুহাত, এখন আবার যোগ হয়েছে ব্যস্ততা। মাহদীপ দীর্ঘশ্বাস ছাড়ে, যা করার এখন তাকেই করতে হবে। এই মেয়ের উদ্দেশ্যটা আগে পরিবর্তন করতে হবে যেভাবেই হোক। অ্যাটলিস্ট ফাইনাল ইয়ারের সিজিটা তলানি থেকে টেনে তুলতে তার পিছনে লেগে থাকতে হবে দৃঢ়ভাবে। সকালের নাস্তা রেডি। মোহাম্মদ আলী খান ডাইনিংয়ে বসে গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে নিউজ পেপারে চোখ বুলিয়ে যাচ্ছেন এক মগ্নে। কপালে তার সামান্য চিন্তার ভাঁজ। কালকেও সে বাসার সামনে কিছু লোকজনকে দেখেছে দাঁড়িয়ে থাকতে, যদিও বা আগে নাই কেউ তর্ক বিতর্ক করতে আসেনি, কিন্তু তাদের মুখভঙ্গি ছিল স্বাভাবিকের চেয়ে অন্যরকম, যেটা তাকে ভাবিয়ে তুলছে নিদারুণ চিত্রে। কি হচ্ছে, কি চাইছে, কিসের ঋণ, সব কিছুই কেমন ধোঁয়াশার নাই অস্পষ্ট হয়ে আছে তার সামনে। আমি কি মাহাদীপকে ডাকবো মেয়ে? আর খেতে পারছি না আম্মু। কি খেয়েছো তুমি মা, সেটা আমাকে বলো আগে। একটা মাত্র ডিম খেয়েই পেট ভরে? একটা আপেলের স্লাইসও তো খেলাম। এতেই হয়ে যাবে? হয়ে যাবে শিওর। মাহাদীপকে ডাকি তাহলে? না প্লিজ। মিসেস সালমা খেয়ার দিকে হতাশাগ্রস্ত চোখ তাকিয়ে থাকেন, অতঃপর সামনে হতে নাস্তার প্লেটটা নিজ হাতে তুলে বলেন, মাহাদীপের বাবা, আমাদের এই কবুতর ছানাটা তো সত্যি সত্যি কবুতর ছানার থেকেও কম খায়। কয়েকটা দানা পেটে পড়লেই পেট ভরে যায় তার, আর কোনো খিদে নেই। মোহাম্মদ আলী খান চিন্তাগ্রস্ত মনোভাবকে সরিয়ে চোখ তুলে তাকান খেয়ার দিকে। চশমা খুলে রেখে আবারও চায়ের কাপটা হাতে নিয়ে বলেন, মামনি শুধু তোমার পেট ভরলে তো হবে না, আমার দাদুরও তো পেট ভরতে হবে। অল্প অল্প করে পর্যাপ্ত পরিমাণ খাবারটা তো খেতেই হবে। পর্যাপ্ত সে যে কি খায় সেটা তোমরা জানো না, তবে মাহাদীপ এসেছে, আমি বেঁচে গিয়েছি। দেখি এবার না খেয়ে কোথায় পালাই। ভাইজান, আপা একটু উপরতলায় যাইতে হইব, মাহাদেব বাবারেও যাইতে কইল তাড়াতাড়ি। মিসেস সালমা খেয়াকে খাওয়ানো ছেড়ে অবাক চোখে তাকান। মোহাম্মদ আলী খান নিউজ পেপার হতে দৃষ্টি সরান তৎক্ষণাৎ। রফিকের ব্যস্ত স্বরে বলা কথার মুখভঙ্গি তার হয়ে ওঠে ফের চিন্তাগ্রস্ত। অজানা সেই ভয়টা আবারও জেঁকে ধরে প্রবলভাবে। কি হয়েছে উপরতলায়? কেমন জানি না আপা, কয়েকজন মানুষজন আইছে, কেমন কেমন ধারার জানি। মানুষজন? জি। মোহাম্মদ আলী খান বসেছে উঠে দাঁড়ান। মানুষজন? ওই বাইরে দাঁড়ানো মানুষজন নাকি? আবার কি তাহলে দাবি দেওয়া?
চোখে চশমা পরে তিনি সরাসরি মাহাদীপের কক্ষের সামনে চলে যান। নক করার ঠিক পূর্ব মুহূর্তে মাহাদীপ বের হয় নিজ কক্ষ হতে। উপরতলায় যেতে হবে একটু, আসো দ্রুত। কোনো সমস্যা হয়েছে? বুঝতে পারছি না, রফিক বলছে মানুষজন কারা এসেছে। নাস্তাটা করে যাই। মাহাদীপের মুখ হতে এই মুহূর্তে নাস্তা খাওয়ার কথাটা উপস্থিত সবাইকে বিস্মিত করে তোলে। মোহাম্মদ আলী খান নিরাশ চোখে তাকিয়ে বলেন, এখন নাস্তা করার সময় নেই বাবা, এসো খেয়ে প্লিজ। ইটস আন ইমার্জেন্সি ইস্যু। আমার মনে হচ্ছে ওই লোকগুলোই আবার এসেছে তোমার চাচুকে হ্যারাস করতে। মাহাদীপ ঘড়ির কাঁটে এক নজর তাকিয়ে সময়ের হিসাব করে নেয়, অতঃপর ঠোঁট ভাঁজ করে বলে, ঠিক আছে চলো। মিসেস সালমা হাতটা ধুয়ে মুছে তৎক্ষণাৎ কেউ একসঙ্গে খাওয়া ছেড়ে উঠে যাওয়ার জন্য প্রস্তুত নিতে মাহাদীপ দাঁড়িয়ে পড়ে, গম্ভীর কণ্ঠ ভেদ করে বলে, তুমি কোথায় যাচ্ছ? কেন উপরে? ব্রেকফাস্টটা শেষ করো আগে। আগে দেখে আসি এই মুহূর্তে ব্রেকফাস্ট। মাহাদীপ কোনো জবাব দেয় না। সে চুপচাপ এসে খেয়াকে ধরে সরাসরি বসিয়ে দেয় চেয়ারে, হাতের চামচটা তুলে দিয়ে ভরাট কণ্ঠে বলে, আমি যাচ্ছি তো, তোমার ব্রেকফাস্টটা কমপ্লিট করো, ভার্সিটিতে যেতে হবে। আর হ্যাঁ, এসে যদি দেখি খাবার অবশিষ্ট রেখেছো বা খাওনি, তাহলে আবার নতুন করে খেতে হবে। সো বি কেয়ারফুল। কিন্তু আমি... কোনো কথা না, দরজা লাগিয়ে দাও। সাদা পাঞ্জাবি, সাদা লুঙ্গি পরিহিত এক আগন্তুক, গলার সঙ্গে ঝুলানো লাল রঙের গামছা, মাথার চুলগুলো বড় বড়, সাথে উস্কো খুস্কো, পান খাওয়া মুখটা লালে রঞ্জিত, পায়ের উপর পা তুলে সোফায় বসে আধিপত্য ছড়িয়েছেন বেশ। আমার জামিল ভুইয়া, পীরের বংশধর আমি, রক্তে আমার পীরের ছোঁয়া, আর এরা হয়েছে আমার মুরিদ। মুরিদ মানে বুঝেন তো, ভক্ত ভক্ত, ভক্তি করে যে। কথা শেষ করেই তার ঘর কাঁপানো বিদঘুটে হাসি। মাহাদীপ এবং তার বাবা চাচা লোকটির সম্মুখ প্রান্তে বসারত। ঘরের এক কোণে মিসেস নাজিয়া এবং ফিরোজা দাঁড়িয়ে। মিসেস সালমা চোখে মুখে প্রশ্নাত্মক মনোভাব নিয়ে এগিয়ে গিয়ে তার ছোট জায়ের পাশে। মোহাম্মদ আলী খান বিরক্ত বোধ করেন লোকটার বিদঘুটে হাসির তোড়ে। এভাবে বাসার মধ্যে লোকজন নিয়ে এসে আধিপত্য বিস্তার করা মানে বোঝেন না তিনি। কপাল কুঞ্চিত করে বলেন, কি দরকারে এখানে এসেছেন ক্লিয়ার করে বলুন, আমাদের হাতে সময় নেই, নিজস্ব কাজে বের হতে হবে। কাজ তো আমারও আছে মিয়া সাহেব, কিন্তু করবার তো পারতেছি না, আটকা পড়ে গেছি বিশাল ঝামেলায়। ক্লিয়ার করুন। কর্মু মিয়া সাহেব, ব্যস্ত হওয়ার দরকার নাই, এত দূর আইছি তো হিসাব ক্লিয়ার করতেই। আপনি কোথাকার পীর? জমিল ভুইয়া পকেট হতে একটা সাদা কাগজ বের করেন, তন্মধ্যে মুড়িয়ে রাখা আরেকটা পান বের করে মুখে দেন, হাত ঝেড়ে ঝুড়ে বলেন, সিলেট, এটা আমার মুরিদ, আমি শাহজালালের মুরিদ। সিলেটের কোথায়? খাদিমনগর এলাকার দক্ষিণ পাশে আমার আখড়া আছে। মাহাদীপ দুহাত পকেটে ঢুকিয়ে গা এলে দেয় সোফায়, স্থির ধারালো দৃষ্টি মনোনিবেশ করে বলে, আপনি শাহজালালের মুরিদ? কোন শাহজালাল? যার মাজার আছে তার, নাকি জীবিত আছে কোনো শাহজালালের? লোকটা এক মুহূর্তে পান চিবানো বন্ধ রেখে মাহাদীপের দিকে চুপ হয়ে তাকায়, অতঃপর কালো দাঁতগুলো বের করে উচ্চ শব্দে হেসে বলে, ব্যাটার তোর তো দেখি মাথায় মাল আছে, আমি শাহজালালের মুরিদ। সবাই এটা শুনলেই কয় মাজার আছে যার হের, কিন্তু আমি তো আরেক শাহজালালের মুরিদ, এই জীবিত, তাই নিখোঁজ 2 দিন হইল। সমস্যা নাই, পাতাল ফুরাইয়া বাড়ি করমু। আমার পীরের যে কুত্তার বাচ্চায় ধরেছে, তারে পানের রস দিয়া ডুব দেওয়াইয়া কাল্লা নিমু। সিলেটে এসেছেন কোথায় থেকে? এ বেটা, সিলেটের খাদিমনগর আমার এলাকা। কোন থেকে আইছি মানে? সিলেট গেছিস কোনো দিন? যাস নাই তো? সিলেট শহরে যাইয়া জামিল ভুইয়ার খোঁজ করবি, সবাই থরথর করে কাইপ্পা কইব খাদিমনগরের বাদশাহ। সিলেট গেলে নিশ্চয়ই খোঁজ করব। এখন বলুন, এখানে আপনার কোনো মুরিদ আছে? মুরিদ? ওই তো বদমাস, শালার কলিজা কাইটটা নিতে আইছি, আমার সাথে বাটপারি। আমারে ঠুক মাইরা হাড়মির বাচ্চা টাকা হাতে নিছে। ডাক দে বেটারে, বাইর কর। মাহাদীপ গা এলানো ছেড়ে টান টান হয়ে বসে। মুখরেখা তার যথেষ্ট শান্ত, নিজের সুস্থির কণ্ঠ বজায় রেখে বলে, মুরিদের নাম বলুন। শাহরিয়ার খান নাম হারামজাদার। মহসিন আলী খান হতভম্ব চোখে তাকান জামাল ভুইয়ার দিকে, আশ্চর্যজনিত হয়ে বলেন, কার নামে কি বলছেন আপনি? কার নামে কি কইতেছি মানে? কে মাটিতে বিন্দে রাখা দিমু? তোর পোলায় আমার থেকে 1 কোটি টাকা মাইরা খাইছে। আলার বেটা শালা আমারে টপ মাইরা আমার টাকা নিয়ে পালাইছে। সিলেট কোন বালের দোকান দিবার গেছিল। এই আপনি উঠুন তো, বের হন। কিসব আবল তাবল বকা শুরু করেছেন আপনি? পাগলের প্রলাপ শোনাতে এসেছেন? বের হন এক্ষুনি। চিন্টুরে, বন্দুকের ঢাকনাটা সরাইয়া রাখ,
আর কাগজটা বার কর। শোন, তোর বেটা হইলো আমার উপরে বাটপার, শুয়োরের বাচ্চার হাত লম্বা। আমার আখড়ায় আইসিয়া আমারই হাতে তল দিয়া টাকাগুলো নিয়ে গেছে। এখন ভালোই ভালোই টাকাগুলো দিয়া দে। সিলেটের কোন দোকান? অত জানি না, তোর কি বেটা, টাকা বার কর আগে। প্রমাণ আছে কি? এলো প্রমাণ। সেন্টার টেবিলের ওপর শব্দ করে কাগজ ছুঁড়ে মারেন জামিল ভুঁইয়া। বিকৃত কণ্ঠ উন্মুক্ত করে বলেন, প্রমাণে গোষ্ঠী তুলে আনছি, দেখ দেখা টাকা কাগজ বার কর। মোহাম্মদ আলী খান কাগজগুলো এক একে তুলে নেন। সমস্ত কাগজে চোখ বুলিয়ে দেখেন চুক্তি নামে শাহরিয়ার খান নামে স্বাক্ষর করা 90 লাখ টাকা সরেজমিনে উল্লেখ করা তাতে। এখানে 90 লাখ টাকার কথা বলা হয়েছে, আপনি 1 কোটি টাকা বলছেন কেন? আজ টাকা না দিলে কাল কমু 1 কোটি 1 লাখ। আমি কুত্তার মতো ঘুরমু সারাদিন তগর পিস পিস। এই 90 লাখ টাকা নেওয়ার জন্য যতদিন বাড়বো তত টাকার পরিমাণ বাড়বো। এসব কিছু মিথ্যে ভাইজান, এরা ভণ্ড। আমার ছেলেকে ফাঁসানোর জন্য এসব করছে। শাহরিয়ার কেন এদের থেকে কোটি টাকা নেবে আর চিনবেই কিভাবে? পুলিশ ডাকছি আমি, পুলিশের হাতে দিলে ভণ্ডামি ছুটে যাবে। জমিল ভুঁইয়া মুখ হতে পানের পিক ফেলে সরাসরি ফ্লোরে ফালান। মুখের ভিতরে অবশিষ্ট পান চিবুতে চিবুতে বলেন, পুলিশ কোন চেটের বাল, ওসব দেখার সময় নাই। ও আমার ডান হাত, আসার সময় কিনে রাইখা দিছি। 5,000 টাকা পকেটে ঢুকাইয়া দিছি, মাথা ঠান্ডা। আইনের লোক দিয়া ডর দেখাইয়া লাভ নাই, ওসব আমার পায়ের তলায় থাকে। পুলিশের নাম কি? শামিম। যদি আর্মি ডাকি? ডাকন দিলেই উপরে টুস করে দিমু, পকেটে মাল নিয়েই ঘুরি। এই হারামি গাড়ির জন্য আমি আমার আখড়ায় যাবার পারতাছি না। কয়দিন হলো পাগল কুত্তার মতো পিছে লাগছে, এবার ভাগে পাই। কেন, মামলা আছে? ডেরা আছে। মাহদীপ মহসিন আলী খানের দিকে মনোযোগ দেয়। ঠান্ডা গলায় বলে, টাকা নিয়েছে, ব্যাপারটা সত্যি। চুক্তি নামাটা মিথ্যা না, টাকাটা পরিশোধ করা উচিত চাচ্ছু। মহসিন আলী খান বিস্ময়তার চূড়ায় গিয়ে পৌঁছান। কপাল হতে তার মৃদু মৃদু ঘাম ঝরছে। অবিশ্বাস্য কণ্ঠে উগরে বলেন, বলতো মাহাদীপ, শাহরিয়ার কিভাবে, কেন? আমার ছেলের নাম এই অসভ্য লোকটা মিথ্যে বলছে মাহাদীপ। তুমি দেখে বুঝতে পারছো না এই লোকটাকে নেচার কেমন? টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা ভাবনা করে এসেছে এই লোক, বানোয়াট সব কিছু। জমিল ভুঁইয়া মুখ হতে অকাথ্য গালিটা সম্পূর্ণ করার আগে মাহদীপ ক্ষুরোধার চোখে তাকান। তর্জনী উঠিয়ে মাথা নাড়িয়ে বলে, একদম না। মোহাম্মদ আলী খান দুহাত দ্বারা কপাল চেপে ধরেন। হতাশাজনক দৃষ্টিতে তাকিয়ে বলেন, মাহাদীপ, এগুলো কি সত্যি? সত্যি। নেচার খারাপ কিন্তু কাগজ সত্যি। মহসিন, শাহরিয়ারকে ডাকো। শাহরিয়ার বাসায় নেই ভাইজান। বাসায় নেই মানে? কোথায় গেছে? বললো ভার্সিটি থেকে ট্যুর। কবে গেছে? কোথায় গেছে? 3 দিন আগে, সিলেটে। জামিল ভুঁইয়া বিক্ষুব্ধভাবে গর্জে ওঠেন। তিক্ততা মিশ্রিত কণ্ঠে বলেন, ওসব তোর কিচ্ছু না। শালা পান বোমরা হইলো সিলেটে, লাটে উঠে গেছে। কোন আর্মির বাচ্চা ওর পিছনে লাগছে, একেবারে ফাতুর করে দিচ্ছে। এখন বাগবার জন্য এদিক ওদিক ছুটতেছে। ব্যবসা লাটে উঠে গেছে। আমির বাচ্চাগুলো আদা জল খাইয়া লাগছে, সব সিল মাইরা দিছে ফাতুর ফাতুর। মহসিন, টাকাগুলো দিয়ে বিদায় কর, আছে ক্যাশ আছে। মহসিন আলী খান বিমর্ষ ভঙ্গিতে সোফা ছেড়ে উঠে দেন। ভিতরটা তার ক্রমে ভেঙে আসছে। কি হচ্ছে না হচ্ছে, শাহরিয়ার কিভাবে কি মাথার তার ছিঁড়ে পড়ছে। কিছুটা সময় নীরবে কেটে যায়। মহসিন আলী খান টাকার জন্য ভিতরে গেলেও ফিরে আসেন খালি হাতে। মুখরেখা তার অন্ধকারে নিমজ্জিত। মাথা নিচু করে ধীর কণ্ঠে বলেন, ভাইজান, লকারে কোনো টাকা কড়ি নেই, লকার ভাঙা। নিয়ে গেছে? হ্যাঁ। জমিল ভুঁইয়া ফাল দিয়ে ওঠেন। চিন্টুর হাতের ভারী ধাতব বস্তুটা সরাসরি মহসিন আলী খানের নিকট ধরেন। গর্জন স্বরে বলেন, একদম নাটক সাজাবি না কইলাম, জানে মেরে দিমু, তাড়াতাড়ি টাকা বার কর। মাহদীপ সোফা সেরে উঠে পকেট হতে ফোনটা বের করে কানে ধরে। লাগোয়া বেলকুনির দিকে এগিয়ে নিস্তলে লনের দিকে উকি দেয় এক পলক। অতঃপর কিছু একটা কথা বলে আবারও ফিরে আসে। রিল্যাক্স, ওটা নামান। চলুন, আমি আপনাকে টাকা দিচ্ছি। জমিল ভুঁইয়া পিস্তল নামান। ক্রুদ্ধ চোখে গালাগালি করতে করতে বলেন, তোর বেটারে হাতে নাগালে পাই, হীরা খামো। আমার সাথে বাটপারি, এতদিন ক্ষমতা আসিল, এখন সব শেষ। দেখমু কেমনে যায়। এই চল। মাহদীপ সবাইকে উপরে থাকার নির্দেশ দিয়ে ওদের সঙ্গে বের হয়ে যায়। নিস্তলায় যেতেই জমিল ভুঁইয়া থমকে দান। পকেটের পিস্তলখানা বের করার আগে মাহদীপ তির্যক চাহনি নিক্ষেপ করে বলে, মোটেও না। শুয়োরের বাচ্চা, পুলিশ ডাকতেছিস তুই? কোন সাহসে?
আওয়াজ নিচে। নাম জমিল ভূঁইয়া, খাদিমনগর দক্ষিণে আখড়া। পুলিশি মামলা 4টা, চোরা কারবারির পীর আর শাহরিয়ারের মুরিদ। যাও আপাতত থানায়। সিলেটে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি আমি। তোমার খোঁজ কিছুদিন হলো করছি। ওয়ার আ কোইন্সিডেন্ট, তুমি আমার বাসায় এসে হাজির। তুই কেডায়? জামাল ভূঁইয়ার পীর। বেইনসাফি করিস না, টাকা আমার সত্য। কিন্তু আয়ের উৎস মিথ্যা। পুরো ঘর জুড়ে নিস্তব্ধতা বহমান। একটা কানাকড়ি কিংবা স্বর্ণগহনা কিছু নেই, সব নিঃশেষ নিঃসার। প্রতিটা লকার ভাঙ্গা। শাহরিয়ার ফোন বন্ধ কাল রাত হতে। লাপাত্তা সে, কোনো খোঁজ খবর নেই। মহসিন আলী খান মাথা ধরে ফ্লোরে বসে পড়েন। একসাথে এত কিছু তার পক্ষে আর নেওয়া সম্ভব হচ্ছে না। এতটা হতবিহ্বল সে আগে কখন হয়নি। বাইরে যে সমস্ত লোক দাঁড়িয়ে আছে তারাও পাওনাদার। লাখ লাখ টাকা ঋণ। জমিল ভূঁইয়া অবৈধ, কিন্তু এই শ্রমিকগুলো তো নয়। বিভিন্ন এজেন্টের লোক ফোন করে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। চারপাশটা যেন তার কাছে নরক লাগছে। অস্থিতিশীল এক পরিবেশ। তোমরা কি ঘাস খাও? ঘাস খেয়ে ছেলে মেয়ে মানুষ করছো? চোখের সামনে দিয়ে একটা জলজান্ত ছেলে দিনের পর দিন এসব অবৈধ অনৈতিক কাজে লিপ্ত, অথচ তোমরা কিছুই জানো না, চোখে কাপড় বেঁধে থাকো। আমার তো মনে হচ্ছে তোমরা এসব দুর্নীতি মিথ্যাতে জড়িত। তা না হলে একটা ছেলে এতটা টেম্পারেট কিভাবে হয়ে উঠতে পারে? ছি, আমার ভাবতেই ঘৃণা লাগছে। সেম। ভাইজান, আপনি আমাকে মেরে ফেলেন, তাও এই কথা বলবেন না। যদি জানতাম তাহলে নিজ হাতে কুরবানি করে দিতাম। কালকে চিটাগাং থেকে আসার পরে আমরা কেউই চেক করে দেখিনি, ভাবিনি ও এমন কিছু। ভাবাভাবি বাদ দে। চোখ বন্ধ হলে চিটাগাং কি আর ঢাকা কি কোথাও দেখতে পারবি না। নীর কোথায়? চিটাগাংয়ে। নাজিয়া, মহসিন সপ্তাহে 7 দিনের 5 দিনই বাইরে থাকে। ওর জানাটা না হয় অস্বাভাবিক, কিন্তু তুমি কি করেছো? তুমি মা, তুমি সন্তানের হালচাল বুঝবে না? মিসেস নাজিয়া বজ্র হতে নাই চোখের অশ্রু বিসর্জন দিতে থাকে। মাথা নিচু, তার মুখ হতে বের হয় না কোনো কথা। মিসেস সালমা নাজিয়ার নীরবতা দেখে মুখ খোলেন। ধীর স্থির গলায় বলেন, আত্ম অহমিকা সবচেয়ে খারাপ গুণ। এই খারাপ গুণটা আজ তোমাকে ধ্বংস করেছে। মা হিসাবে ব্যর্থ একটা ছেলেকে তুমি নষ্ট করেছো নিজ হাতে। প্রশ্রয় দিতে দিতে মাথায় তুলেছিলে যাকে সে তোমাদের পায়ের নিচে ফেলে দিয়ে গিয়েছে। তাকাও এখন মাথা উঁচু করে, আমার চোখের দিকে তাকাও, কথা বলো। চুপ করে আছো কেন? তুমি তো চুপ থাকার মেয়ে নাও। মিসেস সালমার মুখরেখা ধীরে ধীরে কঠিনতর হতে থাকে। গলার স্বরে দৃঢ়তা এনে ফের বলেন, আমার মন চাইছে তোমার দুগালে 2টা চড় দিয়ে মুখ ফাটিয়ে দেই, তোমার গরিমা ভেঙে দেই, কিন্তু পাচ্ছি না, কারণ এখন তোমার সময় খারাপ। ভারী আঘাত পেয়ে চলেছ, মনে তো শঙ্কা জাগছে আরও পাবে হয়তো সামনে। আর আমিও আমার বিবেক বোধ থেকে বহির্ভূত হতে পারি না। একটা ছেলের জীবনকে গলা টিপে হত্যা করেছ। ছেলের বিষয়ে কোনো খোঁজ খবর নেই, কোথায় যায় কি করে কার সাথে মিশে কোনো যাচাই বাছাই করা নেই। দোষ তোমাদের দুজনেরই, কর্মফল খুব কঠিন জিনিস, এবার অনুধাবন করো। আমি ভাবতে পারছি না আমাদের পরিবার থেকে একটা কুলাঙ্গার তৈরি হয়েছে চোখের আড়ালে। আমার তো রীতিমতো ভয় করছে এই ছেলের পিছনে আরো কত ইতিহাস যে লুকিয়ে আছে। মহসিন আলী খান রক্তচক্ষু তুলে ধীর কণ্ঠ ঠেলে বলেন, 2-3 মাস যাবৎ যারা বাসার সামনে ঘুরছে, যারা আমাদের গায়ে হাত তুলেছে, তারা অকারণে করেনি। মনে হচ্ছে কঠিন কিছুতে জড়িয়ে পড়েছে। ওর চেহারা দেখেই আমার সন্দেহ হয়েছিল, কিন্তু রেজাল্ট ভালো দেখে কিছু বলতে পারিনি। ভেবেছি হয়তো জেনারেশন ফ্যাক্ট। মহসিন আলী খানের গলার স্বর ভারী হয়ে আসে। বিমূর হয়ে কণ্ঠ ঠেলে ফের বলেন, মাহাদীপকে দিয়ে ওকে খুঁজে বের করে আমার হাতে দিন, আমি নিজ হাতে ওকে কুরবানি দিই। বাবা হয়ে ওর করা অপকর্মগুলো শোনার আগেই শেষ করে দিই সব। তোরা দুজন স্টুপিড। তোদের ছেলে মেয়ে নিয়ে চিন্তাভাবনা একদম লো লেভেলের। রেজাল্ট দিয়ে বিবেচনা করিস। বিরাট বড় ভুল করে ফেলেছি ভাইজান। কাজের ব্যস্ততায় খেয়াল রাখতে পারিনি সন্তানের। মহব্বত আলী খান ছোট ভাইয়ের বিমর্ষতায় নিজেকে ধাতস্থ করেন। চড়ক কণ্ঠ নামিয়ে বলেন, ওর ভার্সিটিতে খোঁজ নেয়, দেখে আয় ওখানে কি 2 নম্বরই করে এসেছে। আর ঋণ যা আছে আমি অর্ধেক পরিশোধ করে দিচ্ছি, শুধুমাত্র তোর জন্য, ওই বেয়াদবটার জন্য নয়। ওর কর্মের শাস্তি ও ভোগ করবে, কেউ আবেগে টু শব্দ করবে না বলে দিলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বেলা 11টা। বৃষ্টির আনাগোনা কমলো, আকাশ জুড়ে মেঘের আনাগোনা রয়ে গিয়েছে। যে কোনো মুহূর্তেই মন খারাপ হলেই ধরনী জুড়ে ঝড় ছুঁয়ে নেমে পড়বে যেন সে। কিয়াকে ডিপার্টমেন্টে পৌঁছে দিয়ে গাড়িটা এক সাইডে পার্কিং করে রাখে মাহাদীপ। চোখে সানগ্লাস, গাড়ি হতে নেমে পা বাড়ায় তার জন্য অপেক্ষারত 2জন মানুষের দিকে। স্মিত হেসে হ্যান্ডশেক, অতঃপর 3 জন মিলে অগ্রসর হয় বাংলা ডিপার্টমেন্টের উদ্দেশ্যে। উপকমিশনার আসাদুজ্জামানের সঙ্গে
মাহাদীপের ব্যক্তিগত তথ্যদাতা ইমদাদ। মাহাদীপের মতো আসাদুজ্জামানেরও চলছে ছুটি, তবে আজকের দিনের জন্যই পরনে তার সিভিল পোশাক। সব কেসের এক মাখা স্যার, এটাও সে প্রয়োজন। আমার ধারণার মধ্যেই ছিল। মেডিকেল রিপোর্টে কি এসেছে ইমদাদ? স্যার, নিরুপমা মেয়েটি সানাইড খায়নি, তাকেও পুশ করা হয়েছিল। আর এটা একদম মাথার পেছন বরাবর, যাতে কারোর চোখে না পড়ে। অথচ নাম দিয়েছে সুইসাইড। সুইসাইড নোটটা দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল আর কি। এটা সত্যি, মেয়েটা নিজেই খেয়েছিল। কাহিনী আছে তাহলে এর পেছনে। একদম। মাহাদীপ হাঁটার ছন্দে মৃদু হাসে, চোখ হতে সানগ্লাস খুলে বলে, বিষয়গুলো দারুণ এনজয় করছি। পুলিশি কেস উদ্ঘাটন করতে নেমেছি। যে বা যারা আসামি তারা লিঙ্কগুলো ভালোই করেছে। তবে থ্যাঙ্কস টু ইউ, আপনার দারুণ সহযোগিতা আমাকে আমার অপারেশনে দারুণ হেল্প করেছে। আপনার প্রশংসা পেয়ে সম্মানিত বোধ করছি স্যার। একসাথে কাজ করে অনেক কিছু শিখতে পেরেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখেছি, সেটা হলো ধৈর্য। আপনার প্রচুর ধৈর্য স্যার, এটা মানতেই হবে। আমি হলে কতটা দিন হয়তো সময় দিতাম না। সময়টা শেষ দিকে প্রায়, অথচ আরো কত আগেই শেষ করা যেত স্যার। বাট তিলে তিলে শেষ করাটাও খারাপ হচ্ছে না। বাংলা ডিপার্টমেন্টের সম্মুখে আসতেই তিনজন দাঁড়িয়ে পড়ে। ইমদাদ কোনো রকম বাক্যবায় না করে সরাসরি চলে যায় অভ্যন্তরে। নিনাত এবং তুর্যের বক্তব্য আংশিক কম বেশি হয়েছে। নিশ্চয়ই তুর্য বাড়িয়ে বলছে। জি স্যার, রক্ত কথা বলে। তবে ডিবি প্রধান স্যার বেশ কুলিং ইমেজ নিয়ে সামলিয়েছে। সাবেক মন্ত্রীর ছেলে, একটু চাপ এসেছিল। ক্ষমতা থাকলে চাপ আসবেই, তবে ইনফরমেশনগুলো বেশ কার্যকরী। স্যার, মাহমুদ, দিহান, নিরুপমা দুজনেরই মিউচুয়াল ফ্রেন্ড। চতুর্থ বর্ষে আটকে আছে, 1 বছর হলো। লম্বা কালো দৈহিক বনের এক মানবকে এনে হাজির করে ইমদাদ। শরীর স্বাস্থ্য বেশ স্থূল। মাহাদীপ সূক্ষ্ম নজরে তাকিয়ে দেখে মানবটার দিকে। কিছু প্রশ্ন করব, উত্তর দিবে? আপনারা কারা? এভাবে আমাকে ডেকে আনার মানে কি? আসাদুজ্জামান এগিয়ে গিয়ে মাহাদীপের ভুঁড়ি ঠেলে বলেন, প্রশাসনের লোক। নিরুপমার সাথে দিহানের রিলেশন ছিল? আমি জানবো কিভাবে? তুমি জানো না? না। বাম গালটা এগিয়ে আনো, টেস্ট করে দেখি জানো কিনা। মাহমুদ স্থবির হয়ে চেয়ে থাকে এক পলক, অতঃপর মুখ খুলে বলে, ছিল। গুড। দিয়ান কোথায়? কয়দিন ছিল খোঁজ নাই, কোথায় গেছে কেউ জানে না। হঠাৎ নিরুদ্দেশ। ফোন নাম্বার দাও দিহানের। ফোন বন্ধ। তো আমি নাম্বার চেয়েছি। আসাদুজ্জামান মাহমুদের ফোন হতে দিহানের নাম্বার নিয়ে নেয়। 7টা নাম্বার ভাবা যায়? মাহাদীপ ফোনটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখে, তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, মনে হচ্ছে চোরাকার বাড়ির ফোন। কই থেকে কেনা হয়েছে? চোরাকার বাড়ির নয় স্যার, এক বন্ধুর থেকে কিনেছি। খোঁজ নিয়ে দেখবে তোমার সেই বন্ধু চোরাকার বাড়ি ডিলার। এগুলো ইউজ করবে না। জি স্যার। ঠিক আছে, যাও। মাহমুদ চলে যেতেই আসাদুজ্জামান নজর ঘুরিয়ে দেখে বলে, স্যার খেয়াল করুন, আজকে কোনো সাঙ্গপাঙ্গের দেখা নেই। মাথা হারিয়ে গিয়েছো যে? স্যার, আমার মনে হচ্ছে আপনার ছুটির মেয়াদ কমে আসছে। মাহাদীপ পা বাড়ি সাদা শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে, 1.5 বছর হলো এমার্জেন্সি কলে দৌড়াচ্ছি। খেয়া ল্যাব ক্লাস শেষ করে বের হতে হতেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে যায়। জমকালো মেঘ ছড়িয়ে পড়ে আকাশ জুড়ে। চারিদিকে বৃষ্টির স্যাঁতসেঁতে পানি জমে কাদা কাদা হয়ে আছে। ধীর পায়ে এগিয়ে যায় সে অপেক্ষারত তার পুরুষের দিকে। মাহাদীপ খেয়ার আগমন দেখে নিজ হতে কাছে এগিয়ে আসে। হাত ধরে সে এক নজর তাকায় তার দিকে। অর্ধাঙ্গিনী চুপসানো গম্ভীর মুখ দেখে অনুধাবন করে ফের মোড সুইং। তবুও নিশ্চিন্ত হওয়ার জন্য বলে, মন খারাপ? জানি না। স্যার বকা দিয়েছে? আশ্চর্য, বকা কেন দেবে? খেয়ার চড়া গলায় মাহাদীপ কোনো প্রত্যুত্তর করে না। প্রেগনেন্সির জার্নির অভিজ্ঞতা তার হয়েছে মোটামুটি। গাড়ির দরজা খুলে দিয়ে সে নির্বিঘ্নে খেয়াকে পৌঁছিয়ে দেয়। অতঃপর দরজা লাগিয়ে দিয়ে গ্লাস ভেদ করে তাকিয়ে বলে, ম্যাডাম, ফ্লাওয়ার্স অর আইসক্রিম? খেয়ার আর চোখে তাকায় মাহাদীপের দিকে। শরীরের ভিতরে হঠাৎ খারাপ লাগা কাজ হলেই তার মন মেজাজ দুটোই খারাপ হয়ে যায়। তার উপরে এতক্ষণ যাবৎ ক্লাস করতে গিয়ে তার দফা রফা। বিক্ষিপ্ত মন হালকা করে বলে, ভিজে যাবেন তো আপনি, আমার কিছু লাগবে না, আসুন। কদম ফুল চলবে? খেয়া চুপ থাকে খানিক সেকেন্ড, অতঃপর আলতো করে মাথা নিচু করে নাড়িয়ে বলে, মাহাদীপ বৃষ্টির মাঝে ছুটে যায় অদূরে কদম ফুলের গাছের কাছে, যেখানে ইতিমধ্যে ভিড় জমিয়েছে একদল মানবী বৃষ্টিবিলাসের প্রধান উপাদেয় সংগ্রহ করতে। বেশ কিছুক্ষণ পরে খানিকটা চেষ্টা শেষে নিয়ে আসে সে একগুচ্ছ কদম বৃষ্টিতে ভিজে। মুডটা সুইচ করে ফ্লাওয়ার্সে নিয়ে আসুন ম্যাডাম প্লিজ।
সাদা শার্টে ভেজা এক সুদর্শন পুরুষ, হাতে তার এক গুচ্ছ কদম ফুল, কপালে ল্যাপটনও ছোট ছোট চুল হতে গড়িয়ে পড়ছে জলকণাগুলো মুখ জুড়ে। কদম ফুলের সুবাসিত ঘ্রাণে খেয়া মন্ত্রমুগ্ধে নেয় তাকিয়ে থাকে তার দিকে। অশান্ত মন তার হুট করে নরম হয়ে যায় বাড়িয়ে দেওয়া ফুলগুলো দেখে। মুখে ফোটে স্নিগ্ধ নরম হাসি, হাত বাড়িয়ে নেয় ফুলের গুচ্ছগুলো, ছোট্ট করে বলে, এসেছি, থ্যাঙ্কস। মাহাদীপ চুলগুলো বাম হাত দ্বারা নেড়েচেড়ে গাড়িতে উঠে বসে। প্রকৃতিতে ততক্ষণে বর্ষণ ঢলে পড়ে। অদূরের আকাশে জমা মেঘগুলো খেয়াকে চোখ রাঙায়, অব্যক্ত অনুভূতি প্রকাশ করে বলে, অথচ সে প্রতি মুহূর্তে নিজের মুড কন্ট্রোল করে চলে, বিশেষ করে তোমার ক্ষেত্রে। তুমি কি জানো, তোমার হঠাৎ উপস্থিতি তার ভেতরের অনলটাকে নিভিয়ে গাঢ় বর্ষণে শীতল করে দেয়, তার দুর্ভেদ্য চাহনিকে সরিয়ে শিথিলতা এনে দেয়। নির্জীব ঠোঁটের কোণে ফুটিয়ে তোলে দুর্ভেদ্য হাসি, যে হাসি শুধু তুমিই দেখতে পাও। একজন দক্ষ শুটার হয়েও পিস্তলের ট্রিগার পর্যন্ত প্রেস করতে ভুলে যায় সে, নিজেকে হারিয়ে দেয় বারে বার তোমার কাছে। শোনো মেয়ে, ভাগ্য তোমার সুপ্রসন্ন, বড় ভাগ্যবতী তুমি, যত্নে রেখো। পৃথিবীতে প্রত্যেকটা জিনিসেরই বিপরীতমুখী একটা চরিত্র বিদ্যমান থাকে। দিনের পৃষ্ঠে রাত আর সূর্যের পৃষ্ঠে যদি চাঁদ থাকে, তাহলে নিয়ম অনুসারে নায়কের অপর পৃষ্ঠ খলনায়ক থাকবেই। খলনায়ক মন্দতার এক মূর্ত প্রতীক, সমাজের চোখে যা অবাঞ্ছিত, ধ্বংসাত্মক ও অনৈতিক। বলা হয় ভিলেন্স আর নট ব্রোন, দে আর মেড। শাহরিয়ার খান উচ্চবিত্ত, শিক্ষিত এবং আধুনিক পরিবারের একজন সন্তান। একটা সুশীল সমাজ, সুস্থ পরিবেশের মধ্যে থেকে যার বেড়ে ওঠা, যার পারিপার্শ্বিক অবস্থা ছিল সুনীতির ছায়ায় ঘেরা। শৈশব কৈশোর থেকে মেধাবী বনে যাওয়া এই ছেলেটা হঠাৎই জীবনের কঠিন বেড়াজাল ভেদ করে কিছু সঙ্গদাতার প্রশ্রয়ে পা রাখে অন্য এক দুনিয়ায়, যেখানে সে ধীরে ধীরে নিজের সত্তাকে হারিয়ে ফেলে, সুশব্দটার বিলুপ্ত ঘটিয়ে দেয়। মায়ের গর্ভ হতে কৈশোর অবধি সে সুসন্তান হিসাবে পরিচিত থাকলেও এখন সে কুলাঙ্গার, এক নির্মম নৃশংস নিশাচরী, যার হাতে লেগে থাকে শুধু রক্ত মাংসের সংমিশ্রণ, যার দিকে তাকালেই ঘৃণা উগরে আসে ভিতর হতে আপনা আপনি। জ্বলন্ত বাতির আলোয় আধার কাটে না পুরোপুরি, জমকালো অন্ধকারে ছেয়ে আছে রাত। পুরনো গুদাম ঘরে জমেছে মদের আসর, ফাটল ধরে চুইয়ে পড়েছে নেশার গন্ধ। বাতাসে ভাসছে বারুদের গন্ধ আর গলিত রক্ত। কয়েক হাত দূরে পরিত্যক্ত এক কারখানা, যার ভাঙ্গা কংক্রিটের নিচে জমেছে বিষের হৃদ। এখান জুড়ে বিরাজ করছে একাধিক সিরিঞ্জের সূচ, দেওয়ালে আঁকা হয়েছে রক্তাক্ত হাতের ছাপ। কারো কারো শেষ চিৎকার যেন এখানে শোনা যায় শীতল লোহার পাইপের গায়ে কান লাগালেই। শেষ খাওয়া খাইয়া নিলি? শেষ শেষ, সব শেষ, শিকারি শেষ, সম্পদ শেষ, রাজত্ব শেষ, এখন শুধু রাজা শেষ হওয়া বাকি। রাজ সিংহাসন ছাড়ে, রাজ্য ধ্বংস করে। কিন্তু রাজার আগে রাজ্য ধ্বংস হয়ে গেছে যে, রাজা এখন নিরুপায়, যাবি কোথায়? সব পথ বন্ধ। সিগারেটের নীল আলো তখনও নেভেনি পুরোটা, নাক মুখ দিয়ে বের হয় কালো ধোঁয়া। শুষ্ক কালো ঠোঁটের এক কোণে সিগারেটটা গুজে প্যান্টের বেল্ট আটকাতে আটকাতে এগিয়ে আসে শাহরিয়ার। চোখে জমেছে তার লোহিত রঞ্জন। নদীর মধ্যে ফালাই দিয়ে আসবি লাশটা, কোনো কাকপক্ষের চোখে যেন না পড়ে। মেঝেতে ছড়ানো এক অজানা লাশ, মুখে জমে থাকা ফেনা এখনো শুকায়নি, চোখ দুটো খোলা, রক্ত জমে আছে তাতে। তাকিয়ে আছে সাথে সেই ফাঁকা অন্ধকারের দিকে, যেখানে সে নিজের শেষ অস্তিত্ব বিসর্জন দিয়েছে কিছু নরপশুদের হাতে পড়ে। চারজন এসে নিমিষেই অবজ্ঞার অনাদারে তুলে ফেলে সেই দেহটা, বস্তা বন্দি করে ধরাধরি করে নিয়ে যায় বাহিরে। শাহরিয়ার বসে পড়ে গদিতে, শরীর এলিয়ে দিয়ে তৃপ্তি ঢেকুর তুলে গোপনে সাদা গুঁড়ো মুখে পড়তে থাকে। থ্যাতলানো মুখরেখায় বিকৃতভাবে ফুটিয়ে বলে, পথ আমি খুলে নিতে পারবো, ভিসা পাসপোর্ট রেডি, সময় হইলেই উড়াল দেব। কিন্তু এমনি এমনি করে যাই কি করে? যে আমার এই রাজার হাল থেকে নামাইয়া পথের ভিখারি বানাইল, তারে কিছু করব না। দিহান ঢোকিলে মদ হজম করে নেয়, ঠোঁট মুখ কুচকে বলে, বেটা শালা কি করবি তুই? মৌমাছির চাকে ঢিল দিবি? শালা এতগুলা রেপ্ট কেস, সাথে ডজনের মতো মামলা নিয়ে লাইবার যাইবি ও ধুসকর মেজরের সাথে? তোর কিছু নাই এখন, তোর সব কিছু শেষ।
কথা খারাপ বলে নাই দিয়ান, পথ আটকা, এখন প্রতিশোধ নেওয়া যাবে না শাহরিয়ার। আর না খুয়ানো সব ফেরত আনা সম্ভব হবে। কোটি কোটি টাকার মাল হাতছাড়া, সবগুলো ব্যবসা চিলমারা, ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা, কিনিয়া জানোয়ারগুলার সাথে লাগতে যাব। কর্নেল সাহেবের ভাতিজাই আপনি কি বালটা করলেন? তারে তো ধরে নিল, রাইখে গেল আপনারে, আপনি কোনো বালি ছিটতে পারলেন না। আরে বেটা, ওই কুত্তার টার্গেটে খালি কর্নেল ছিল না, আমিও ছিলাম। লেফটেন্যান্ট কর্নেল হারামির বাচ্চা আমারে ঘুষ খাওয়াইয়া মেজরের ফাঁদে ফালাইছে। শাহরিয়ারের ভিতরের রূপ পশুটা জাগ্রত হয়ে ওঠে মেজর শব্দটা শুনে। মুখভঙ্গিতে হিংস্রতা এনে কাচের বোতলটা সজোরে চুড়ে মারে টেবিলে। দুহাত মুষ্টিবদ্ধ করে গর্জন করে বলে, ওরে আমি পায়ের তলায় পিষতে চাই, আমার সব কাহিরে নিছে। মাথা ঠান্ডা কর, এখন খেবলে হবে না, আগে প্রাণটা বাঁচা। বাইচে থাকলে প্রতিশোধের আরও কঠিনভাবে নেওয়া যাবে। খালি মেজর কেন, মেজরের পুরো পরিবারটাকে তখন শেষ করে দেওয়া যাবে। তবে সেটা এখন নয়, তুই বিদেশে যা, আমরা ভারতের বর্ডার টক্কর দিয়া ওই দেশে চলে যাই, কয়েক মাস চুপচাপ থাকি, তারপর নতুন করে আবার প্ল্যান সাজাই। একসঙ্গে 5 জন দিহানের কথায় সহমত জানায়। শাহরিয়ার দৃষ্টি শিথিল করে। সময়টা খারাপ, সিংহের সঙ্গে লড়াই করতে গেলে সিংহ হতে হবে আগে, তা নয়তো পরাজয় নিশ্চিত। প্রতিপক্ষ তার মাহাদীপ, যেখানে সে দুর্বল, শাহরিয়ার হিসেবে নিজেকে তুলে ধরবে না। লড়াই হবে সমানে সমান।